মানুষ সমাজবদ্ধ জীব। আমরা সবাইকে নিয়েই থাকতে ভালোবাসি, কিন্তু কোনো এক পরিবারের যদি সদস্যরা বিচ্ছিন্ন হয়ে যায় যে কোনো কারণে, তাহলে সেই পরিবারের সদস্যদের মধ্যে যে কি একাকিত্বের পরিস্থিতি তৈরি হয়, যে কি একাকিত্বের পরিবেশ তৈরি হয়, সেটাই আমরা দেখব আজকের গল্প আওয়ার রানওয়ে কাইট। দেখো, গল্পের টাইটেল অর্থাৎ শিরোনাম দেখে তোমাদের মনে হতেই পারে যে এখানে কাইট কেন, অর্থাৎ ঘুড়ি কেন। দেখো, ঘুড়ির ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছিঁড়ে যাওয়া ঘুড়ি পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের পুনর্মিলনে সাহায্য করেছিল। সেই জন্যই টেক্সটার নাম আওয়ার রানওয়ে কাইট। তো চলো আমরা সরাসরি চলে যাচ্ছি টেক্সটে, দেখবো যে কিভাবে এই ঘুড়ি সাহায্য করেছিল পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের পুনর্মিলনে। দেখো, গল্পটা শুরু হচ্ছে এইভাবে। ইউনিট 1, of course there was nobody for us to play with on the big half moon। অর্থাৎ লেখিকা থাকতেন কোথায়? বিগ হাফ মুন। বিগ হাফ মুন নামক একটা আইল্যান্ডে লেখিকা থাকতেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে we just had to make the most of each other and we did। এবং যেহেতু there was nobody for us to play with, তাদের সঙ্গে খেলা করার মতো কেউ ছিল না সেই আইল্যান্ডে অর্থাৎ সেই দ্বীপে, we just had to make the most of each other। তারা নিজেদের মধ্যেই সময় কাটাতো এবং তারা বেশ সেইভাবেই তারা মেনে নিয়েছিল পরিস্থিতিটা। we live on the big half moon island। লেখিকা কোথায় বাস করতেন? বিগ হাফ মুন নামক আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে তারা বসবাস করত। নাও দ্য কোয়েশ্চেন ইজ হু আর we consist of, আমরা কারা? we are father, লেখিকার বাবা, ক্লড and I, ক্লড এবং আমি অর্থাৎ লেখিকা নিজে, and aunt এস্থর and মিমি and ডিক, এবং পিসিমা এস্থর, মিমি এবং ডিক তার দুই সন্তান। It used to be only father and Claude and I। কিন্তু লেখিকা বলছেন একসময় আমি, বাবা এবং ক্লডই এই দ্বীপে বসবাস করতাম, অর্থাৎ আমাদের পরিবারের অংশ হিসাবে। It is all on account of the kite that there are more of us। এবং এটা ছিল এই ঘুড়ির জন্যই, যার ফলে আমরা আবার পুনরায় সবাই একত্রিত হয়েছিলাম, বা আমাদের পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যগুলো আবার একসঙ্গে মিলিত হয়েছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এবং কিভাবে আমরা মিলিত হয়েছিলাম সেই বিষয়টাই আজকে আমি বলবো। বেশ, লেখিকা বলছেন ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। বাবা কিসে কাজ করতেন? না, লাইট হাউসের রক্ষণাবেক্ষণে কাজ করতেন। লাইট হাউস তোমরা জানো, যেটা সমুদ্রে বড় বড় জাহাজকে দিক নির্দেশে সাহায্য করে। আই এম 11 years old। আমি এখন 11 বছর, আমার বয়স এখন 11 বছর। ক্লড ইজ 12। ক্লড 12 বছরের, তার মানে লেখিকার থেকে তার ভাই 1 বছরের বড়। ইন উইন্টার when the harbor is frozen over we all move over to the mainland। বলছে শীতকালে যখন প্রতাশ্রয়, হারবার মানে প্রতাশ্রয়, প্রতাশ্রয় যখন জমে যায় অর্থাৎ বরফে জমে যায়, যখন বন্দরের কাজ বন্ধ হয়ে যায়, তখন আমরা সবাই মিলে মেনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডে ফিরে যাই। As soon as spring comes back we sail to our own dear island। আবার যখন বসন্ত ফিরে আসে, আমরা আবার বাবার কাজের সূত্রে আবার আমরা সেই নির্জন দ্বীপে ফিরে যাই। The funny part used to be, অর্থাৎ মজার ঘটনা হলো, funny part means মজার ঘটনা, মজার ঘটনা হলো that people always pitied us। pity means করুণা। মানুষজন অর্থাৎ মূল ভূখণ্ডের মানুষজন সব সময় আমাদের করুণার চোখে দেখতো। কেন না, when the time came for us to return, যখন আমাদের ওই মেন ল্যান্ড থেকে অর্থাৎ মূল ভূখণ্ড থেকে যখন আমাদের দ্বীপে ফিরে আসার সময় হতো, তখন ওই মূল ভূখণ্ডের মানুষজন সবসময় আমাদেরকে করুণার চোখে দেখতো। They said we must be so lonesome over there with no other children near us। তারা বলতো যে আমরা অবশ্যই ওই দ্বীপে খুব একাকিত্বে ভুগি, কারণ আমাদের আর কোনো খেলার সাথী ছিল না।
Of course, Claude and I would have liked to have someone to play with us. এবং এটা সত্যি যে আমরা চাইতাম যে আমাদের সঙ্গে খেলার অন্য কোনো ছেলে মেয়ে বা আমাদের বয়সী ছেলেমেয়েরা অবশ্যই সেই দ্বীপে থাকুক, কিন্তু আনফরচুনেটলি সেখানে কিন্তু আমাদের খেলার সাথী কেউ ছিল না। So it is hard to run pirate caves, things like that with only two. এবং দুজনে মিলে এই পাইরেট কেভস বা ধরো তোমরা যখন লুকোচুরি খেলো দুজনে মিলে খেলতে ভালো লাগে? ভালো লাগে না। তো সেই জন্য যে সমস্ত খেলাগুলো দলবদ্ধভাবে খেলা যায় সেক্ষেত্রে এই ক্লড এবং আমরা দুজনে কিন্তু সেই খেলার মজাটা পেতাম না। এবং যে খেলাটার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে পাইরেট কেভস, ঠিক আছে, জলদস্যু এবং গুহা। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতকালে যখন আমরা মূল ভূখণ্ডে ফিরে যেতাম আমরা কিন্তু ওই মূল ভূখণ্ডের ছেলে মেয়েদের সঙ্গে খেলার সময় বেশ ঝগড়াঝাটি করতাম। মানে লেখিকা বলতে চাইছেন যে we had a great time over there spending with other boys, playing and making fun of it. So it was perhaps just as well that there were none of them on the big half moon. এটা সত্যি যে সেই বিগ হাফ মুনে যেখানে বাবার কর্মসূত্রে আমাদের থাকতে হতো আমাদের খেলার সাথে কেউ ছিল না, আমরা খুব একাকিত্বে বড় হয়ে উঠছিলাম। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কোনোদিন ঝগড়া করিনি। দেখা যাক। To be sure, father did not seem to have any relation except us. এবং সুনিশ্চিত করে বলতে গেলে বাবারও কোনো সেই ধরনের কোনো বন্ধু বান্ধব বা সম্পর্ক ছিল না, কেবলমাত্র আমরা ছাড়া। This used to puzzle Claude and me. এবং এই বিষয়টাই ক্লড এবং আমাকে খুব ভাবিত করতো, মানে আমরা খুব ভাবতাম যে কেন আমাদের পরিবারের আর কোনো সদস্য কেন নেই আমাদের সঙ্গে, তার কারণটা কি? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। যখন আমরা মেনল্যান্ডে ফিরে যাই দেখি সবারই রিলেটিভ আছে, সবারই আত্মীয় স্বজন আছে। ওয়াই হ্যাডন্ট উই? আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? তখন লেখিকার মনে প্রশ্ন জাগতো, কারণ কি আমরা দ্বীপে বসবাস করতাম সেই জন্যে? Once we asked, we thought it would be so jolly to have an uncle and aunt and some cousin. আমরা ভাবতাম যে কি মজাই না হতো যদি আমাদের আন্ট এবং যদি আমাদের খুড়তুতো ভাই বোনেরা বা পিসি একসঙ্গে থাকতো, একসঙ্গে আমরা থাকতাম। Once we asked father about it. একদিন আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম যে কেন আমাদের আত্মীয় স্বজন নেই। But he looked so sorrowful. কিন্তু তাকে দেখে মনে হলো তিনি খুব দুঃখ পেয়েছেন আমাদের এই প্রশ্নে। That he wished we hadn't. এবং তাকে দেখে মনে হলো আমাদের এই প্রশ্ন করাটাই আমাদের ভুল হয়েছে। He said it was all his fault. তিনি বললেন এটা আমার দোষ। Claude and I did not understand what he meant. কিন্তু কেন যে তিনি আমার দোষ বললেন সেই সময় আমি এবং ক্লড কেউই ব্যাপারটা বুঝতে পারেনি। তাহলে আমরা ইউনিট 1-এ দেখতে পাচ্ছি যে লেখিকা আক্ষেপ করে বলছেন যে ক্লড এবং আমি ওই দ্বীপে বসবাস করতাম বাবার সঙ্গে, আমাদের খেলার সাথে কেউ ছিল না। এবং বাবাকে একদিন যখন প্রশ্ন করে লেখিকা এবং ক্লড যে কেন তাদের আত্মীয় স্বজন নেই, বাবা সেই প্রশ্ন শুনে কিছুটা হতাশ হয়ে গিয়েছিলেন এবং দুঃখ পেয়েছিলেন এবং পরে উত্তর দিয়েছিলেন যে এটার জন্য আমি দায়ী। কিন্তু সেই মুহূর্তে লেখিকা বুঝতে পারেননি যে কেন বাবা এই কথা বলেছিলেন বা কেন এই উত্তর দিয়েছিলেন যে আমি দায়ী। তো ইউনিট 2-তে আমরা দেখব যে কি ঘটনা ঘটেছিল, বাবা কেন নিজেকে দোষারোপ করেছেন এবং কিভাবে তারা আবার পুনর্মিলিত হচ্ছে তাদের পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের সঙ্গে, আমরা সেটা দেখব ইউনিট 2-তে। It is always lovely on the big half moon in summer. এবার আমরা সেই বিগ হাফ মুনের কিরকম পরিবেশ সেই সম্বন্ধে লেখিকা বলছেন যে গ্রীষ্মকালে বিগ হাফ মুন এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়। এখানে সৌন্দর্যটাই আলাদা ধরনের।
when it is fine the harbor is blue and calm. যখন আকাশ পরিচ্ছন্ন থাকে তখন এই প্রত্যাশয় বা এই বন্দর নীল এবং শান্ত মনে হয়। with little wind, মৃদুমন্দ বাতাস, and little ripples, এবং জলে ঢেউও কম থাকে। every summer we had some hobby, এবং প্রত্যেকটা গ্রীষ্মেই আমাদের অর্থাৎ প্রত্যেকটা সামারেই আমাদের কিছু না কিছু হবি থাকে। the last summer before Dick and Mimi came, অর্থাৎ এটা শেষ সামারের কথা অর্থাৎ গ্রীষ্মের কথা বলছে, যখন তারা তাদের বাড়িতে ডিক এবং মিমি এসেছিল তার আগের ঘটনা, মানে কিভাবে তারা এসেছিল সেটাই এখানে বর্ণনা করছেন লেখিকা। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি ওড়ানো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম। ক্রেজি মিন্স পাগল হয়ে যাওয়া। সো আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মেনল্যান্ডের একজন বালক অর্থাৎ একজন বন্ধু ক্লডকে শিখিয়েছিল যে কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, এবং আমরা দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড go around to the other side of the island, ক্লড দ্বীপের অন্য প্রান্তে ছুটে যেত, and we would play shipwrecked mariners, এবং আমরা shipwrecked mariners অর্থাৎ যে ধ্বংসপ্রাপ্ত শিপের অর্থাৎ জাহাজের হারিয়ে যাওয়া মারিনারদের নাবিকদের যেমন সিগন্যাল দেওয়া হয় ঠিক সেই রকম সেই খেলা আমরা খেলতাম। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং সেটা ঘুড়ি দিয়ে আমরা একে অপরকে সেই সংকেত দিতাম। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা বেশ বড় এবং সেটা লাল রঙের কাগজ দিয়ে সুন্দর করে মোড়া হয়েছিল। উই পেস্টেড গোল্ড টেন্সেল, এবং তার উপরে আমরা সোনালী বর্ণের ছোট ছোট তারা সেটে দিয়েছিলাম। and had written our names full on it, এবং সেটার উপরে আমাদের নাম লিখে দিয়েছিলাম। ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে, বিগ হাফ মুন লাইট হাউস। ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে লিখে তাদের যে অ্যাড্রেস অর্থাৎ বিগ হাফ মুন লিখে তারা ওই ঘড়িটা তৈরি করেছিল। দেখো এরপরে আমরা দেখতে পাবো কি হয়েছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ঘুড়ি ওড়ানোর জন্য চরম আবহাওয়া ছিল, মিন্স অনুকূল পরিবেশ ছিল, বাতাস বেশ জোর ছিল, সেই দিনকে আমরা ঘুড়ি ওড়াতে শুরু করলাম। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমার ঠিক মনে পড়ছে না যে কিভাবে এই ঘটনাটা ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, যখন লাইট হাউস থেকে আমরা ঘুড়িটাকে আনছিলাম আমি পড়ে গিয়েছিলাম এবং সজোরে রকের সঙ্গে অর্থাৎ যে পাথর ছিল সেখানে সেটার সঙ্গে আমার একটা সংঘর্ষ হয় এবং তাতে আমার মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, এবং আমি পড়ে যাওয়ার ফলে যে ঘুড়িটা আমার হাতে ছিল আমার কোনোই ওই ঘুড়িটার মধ্য দিয়ে এফুড় ওফুড় হয়ে একটা বড় গর্ত তৈরি করেছিল সেই ঘুড়িটাতে। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদেরকে দ্রুত সেই ঘুড়িটা ঠিক করতে হয়েছিল, কারণ তা না হলে বাতাসের যে বেগ সেটা কিছুটা কমে যাবে এবং কমে গেলে আমরা ঘুড়ি ওড়াতে পারতাম না, সেই জন্য দ্রুত আমাদের মেরামতির কাজটা করতে হয়েছিল। We rushed into the lighthouse to get some paper. আমরা লাইট হাউসে ফিরে গিয়েছিলাম কি আনতে না, পেপার আনতে, যাতে কাগজ দিয়ে ওই ছিঁড়ে যাওয়া অংশটা আমরা সুন্দর করে মেরামতি করতে পারি। We knew there was no more red paper. আমরা জানতাম যে বাড়িতে অর্থাৎ লাইট হাউসে কোনো রেড পেপার আর নেই। We took the first thing that came handy. যেটা আমরা হাতের কাছে পেয়েছিলাম দ্রুত আমরা সেটাই নিয়ে এসেছিলাম। সেটা কি? An old letter lying on the bookcase in the sitting room. অর্থাৎ বৈঠকখানায় বসার ঘরে একটা ওল্ড লেটার, পুরনো চিঠি ছিল, সেই চিঠিটাই আমরা দ্রুত নিয়ে এসেছিলাম। চিঠিটা কোথায় ছিল? অন দ্য বুক কেস অর্থাৎ বুক সেলফের উপরে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এবং সেই লেটারটা ছিঁড়ে নিয়ে আমরা ওই ঘুড়ির ছিঁড়ে যাওয়া অংশটা সেটে দিয়েছিলাম। আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। সেই ঘুড়ির ছিঁড়ে যাওয়া অংশটা ওই লেটারের যে পার্ট সেই পার্ট দিয়ে আমরা সেটে দিয়ে আমরা কি করেছিলাম না, ড্রাইড ইট বাই দ্য ফায়ার, আগুনে সেকে নিয়েছিলাম যাতে এটা
বেশ ভালো করে পেস্ট হয়ে যায় বা এঁটে যায়। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এরপরে আমরা ঘুড়ি ওড়াতে শুরু করলাম এবং ঘুড়ি বাতাসে দ্রুত বেগে পাখির মতো উড়ে যেতে শুরু করলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এবং সেই দিন ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ পরিবেশ। বাতাস ছিল গ্লোরিয়াস, মিন্স প্রচন্ড তেজ ছিল বাতাসে। অ্যান্ড ইট সোড, এবং ঘুড়ি একদম গগনচুম্বী হয়ে আকাশে উঠে গেল। অল অ্যাট ওয়ান স্ন্যাপ, এই সময় হঠাৎ করে ঘুড়িটা ছিঁড়ে গেল। স্ন্যাপ মিন্স ছিঁড়ে যাওয়া। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লড কেবলমাত্র সুতো ধরে আছে, তাকে দেখতে বোকার মতো লাগছিল, এবং ঘুড়ি আকাশে উঠতে থাকলো। আওয়ার কাইট হ্যাজ সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা উঠতে উঠতে মেনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ডে, যেখানে শীতকালে যখন পোতাশ্রয় জমে যায়, বরফ জমে যায়, যেখানে লেখিকা তার বাবার সঙ্গে এবং ক্লডের সঙ্গে ফিরে যেত, সেই মেনল্যান্ডে দিকে ঘুড়িটা উঠতে শুরু করলো। এইখানেই আজকে আমরা শেষ করছি আওয়ার রানওয়ে গাইডের ফার্স্ট পার্ট। এর পরবর্তী পার্টে আমরা দেখব যে কিভাবে এই বিচ্ছিন্ন ঘুড়ি অর্থাৎ ছিঁড়ে যাওয়া ঘুড়ি পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের একত্রিত করেছিল বা পুনর্মিলনে সাহায্য করেছিল। আশা করছি এই পর্যন্ত তোমাদের গল্পটা বুঝতে কোনো সমস্যা হয়নি। কেমন লাগলো তোমাদের এই পড়ানো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের সামান্যতম সাহায্য বা হেল্প হয়ে থাকে এই গল্পটা বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। এখানেই শেষ করছি আজকের পার্ট, অর্থাৎ পার্ট 1 অফ দ্য টেক্সট আওয়ার রানওয়ে গাইড। ভালো থাকবে।